আসসালামু আলাইকুম। বলে কি হাসিনা আবারও ফিরে আসতে হচ্ছে পত্রিকায়। হাসিনা তবে কি হাসিনা ফিরে আসতে যাচ্ছে পত্রিকায়, যেটা বিবিসি নিউজ বাংলাতে প্রকাশিত হয়েছে। হাসিনার রায় ঘিরে নিরাপত্তা সংস্থা সতর্ক, আইন শৃঙ্খলা বাহিনী। মানবজমিন পত্রিকার আজকের খবর, হাসিনা রায় ঘিরে নিরাপত্তা সংখ্যা সতর্ক, আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামি রায় ঘোষণা ঘিরে দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে 13ই নভেম্বর। সরকারি সূত্র বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সামাজিক গণমাধ্যমে ছড়াচ্ছে গুজব, উস্কানিমূলক পোস্ট ও লকডাউনের আহ্বান। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তায় 13ই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তিনি বলেন, ঢাকা যেন 13ই নভেম্বর জয় বাংলা দখলে থাকে। নানকের বার্তার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও সমাবেশ করছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবিসি বাংলার আরও করতেন, ভারত বিভাজনের সময় জোহরান মামদানিকে সিরিয়ান স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে বিষয়গুলো কি জানেন? জোহরান মামদানির সিরিয়ান স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন? সিরীয় বংশোদ্ভূত রামা দুয়াজি নিউ ইয়র্ক ভিত্তিক একজন চিত্রশিল্পী। ম্যাক্স মার্জা, বিবিসি নিউজ। 6ই নভেম্বর 2025। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন সিটির সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি 28 বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে তার স্বামী জোহরান মামদানি মেয়র নির্বাচিত জয়ী হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। স্ত্রীকে পাশে নিয়ে বিজয়ের ভাষণে দুয়াজির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান মামদানি। আর আমার অসাধারণ স্ত্রী রামা হায়াতি এই মুহূর্তে এবং প্রতি মুহূর্তে আমি তার চেয়ে বেশি আর কাউকে পাশে চাই না বলে তিনি জানান। উল্লেখ্য, আরবি হায়াতি শব্দের অর্থ আমার জীবন। সিরীয় বংশোদ্ভূত রামা দুয়াজি নিউ ইয়র্ক ভিত্তিক একজন চিত্রশিল্পী, যার কাজের প্রায় মধ্যপ্রাচ্যে বিষয়বস্তু উঠে আসে। তার চিত্রকর্ম বিবিসি নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, ভাইস এবং লন্ডনের টেট মডার্ন জাদুঘরে দেখা গেছে। রামা শুধু আমার স্ত্রী না, তিনি একজন অসাধারণ চিত্রশিল্পী। 12ই মে এক পোস্টে লিখেছেন মামদানি, যেখানে তিনি 3 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান তিনি। OMG, ও মাই গড, এটা আসলেই আছে? এই পোস্টের প্রতিক্রিয়ায় মজার ছলে মন্তব্য করেন দুয়াজি। ডেটিং অ্যাপ হিন্টস এ দুয়াজি ও মামদানির পরিচয় হয়। তার মানে
জোট বাদ দিয়ে আসন সমঝোতা কি জামায়াতের গোপন কোনো কৌশল? সমমনা দলগুলো নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে 1 বছরের বেশি সময় ধরে নানা সমমনা দলগুলো নিয়ে জোটের পরিকল্পনা দলটি আসন সমঝোতা ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে একটি কোনো গোপন কৌশল কিনা সে প্রশ্নেও তুলছেন অনেকে। কারো ধারণা বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিকশিত হতে পারে, সেজন্য এমন কৌশল নিয়েছে দলটি। তাদের মতে বিএনপি সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন থেকে দলীয় প্রার্থিতা ঘোষণা করা এখন জামায়াতও একই পথে হাঁটতে যাচ্ছে। যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার বিবিসি বাংলাকে বলছেন তাদের সিদ্ধান্তগুলো প্রচলিত কাঠামোগত জোট না করে সমমনার সাথে বসে তারা নিশ্চিত করবেন যাতে এই আসনে একাধিক প্রার্থী না হয়। প্রসঙ্গত, জামায়াতে ইসলামী 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলের জোট ছিল। জোটবদ্ধ জোট ক্ষমতায় আসলে দলটির 2 জন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন। তবে 2022 সাল ডিসেম্বরে জোট ভেঙে দেওয়ার পর জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি। জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী দলটির আগে নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন খুব শীঘ্রই হবে, এতে বিলম্বনার কোনো সুযোগ নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিলম্বিত করার কোনো ইস্যু নেই। নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। রোববার 9 নভেম্বর সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সিগাল এই অফিসে বিচারকের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধ নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য আমাদের উপদেষ্টা চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলছে। এসব কথার কোনো হয়তো সত্য থাকে, তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়। তিনি বলেন, 16 থেকে 17 বছরের
নির্বাচন হয় না। এই কারণে কিছুটা সংখ্যা মানুষের মধ্যে আছে, 5 কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে। আসামিদের জামিন দেওয়ার ব্যাপারে আইন উপদেষ্টা আরও বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না, পুলিশ কি রিপোর্ট দিচ্ছে তার উপরে নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিংবা কণ্ঠে শোনা গেছে, এরকম হলে ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে, তবে তারা জামিন পিছিয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে। নির্দিষ্ট কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা তাদের মধ্যে জামিন হয়, আমাদের আতঙ্কিত হব না। তিনি বলেন, একজন বিচারকের জায়গায় আদালতে 3জন বিচারক দেওয়া হয়েছে, যাতে আদালতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানা উদ্যোগ নিয়েছি, সফল অবশ্যই জনগণ পাবে। ঢাকা 10 আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা 10 আসনের ভোটার হচ্ছে আসিফ মাহমুদ। ঢাকা 10 সংসদে ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, আজ বিকেলে ঢাকা 10 আসনের ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে কে ভোটার হওয়ার আবেদন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক সমন্বয়ক। এতে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদ বেলা 3টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন। তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন। ঢাকা 10 নির্বাচনে নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে গঠিত বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনে ভোটার ছিলেন আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনা শোনা গিয়েছিল। সম্প্রতি পুনর্নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসন নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসন প্রার্থী ঘোষণা করায় গুঞ্জন আরও জোরালো হয়। এখন আসিফ মাহমুদ ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে। মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। দুঃখিত, একটু লোডিং হচ্ছে, তারপর আমরা দেখব। শাহবাগে শিক্ষকদের পদযাত্রা পুলিশের বাধা। রাজধানী কেন্দ্রে শহীদ মিনারে 10ম গ্রেড বেতনসহ 3 দফা দাবিতে পূর্বঘোষিত জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধমূলক চিকিৎসা উন্নয়ন জরুরি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুরক্ষা প্রতিরোধমূলক শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কী ব্যাপার নেট এত যুদ্ধবিরতির পরে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে 70,000 ছাড়া। যুদ্ধ
যুদ্ধবিরতি কার্যকর 1 মাস পরে ফিলিস্তিনি গাজা ইসরায়েল হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গেই বেড়ে চলছে মৃতের সংখ্যা। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 69,000 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিমকে জুড়ে লক্ষ্যবস্তু স্থাপনকারীদের হামলা আরও তীব্র আকার নিয়েছে। রোববার 9 নভেম্বর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 69,170 জন। নতুন ভালো শনাক্ত হওয়া লাশের কারণে এই সংখ্যা বেড়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে শনিবারে নতুন করে খবর এসেছে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে উত্তর গাজায় তাদের অভ্যন্তরীণ সীমান্তে অবহেলা এক ফিলিস্তিনিকে তারা গুলি করে হত্যা করেছে। ওই ব্যক্তি ইয়েলো লাইন নামে পরিচিত সীমানা রেখা অতিক্রম করছিলেন। এই ইয়েলো লাইন হল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ইসরায়েলি বাহিনী যে সীমারেখা পর্যন্ত পিছপা করে সেই এলাকা ইসরায়েল সেনারা জানায়, দক্ষিণ গাজাতে একই সীমারেখা অতিক্রম করে আর এক ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। তিনি নাকি সৈনিকদের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন। সীমারেখার কাছে আসা পরিবারগুলোর উপরও ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে খান ইউনিসে ইসরায়েলি বাহিনী ফেলে যাওয়া বিস্ফোরকের কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য গাজা ও মিসরের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 4,000 ফিলিস্তিনি রাফা সীমান্ত দিয়ে মিসর ও অন্যান্য দেশে চিকিৎসার জন্য গেছেন। তবে আরও 16,500 জন বিদেশে চিকিৎসার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি আলাদা সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এসব হামলা ফিলিস্তিনি নিজেদের জঙ্গিদের উচ্ছেদ করার পরিকল্পনা অংশ হিসেবে বলেও অভিযোগ উঠেছে। শনিবার দক্ষিণ নাবলুসের বেইতা শহরে জলপাই সংগ্রহে ব্যস্ত ফিলিস্তিনি গ্রামবাসী কর্মী ও সাংবাদিকের ওপর হামলা চালান ইসরায়েলি বসে একটি স্থাপনকারী। ইসরায়েলি বাহিনীর অধিকার কর্মী জোনাথন পোলার্ড আল জাজিরাকে বলেন, মুখোশধারী ডজনখানেক ফসল স্থাপনকারী লাঠি ও বড় পাথর দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা পাহাড় থেকে নেমে আমাদের দেখে বিশাল পাথর ছুঁড়তে শুরু করে। আমাদের পালাতে হয়। এই হামলায় অন্তত ডজনখানেক আহত হয়েছে এবং তাদের অনেকে হাসপাতালে নিতে হয়েছে। আহতদের মধ্যে একজন সাংবাদিক এবং 70 জন বয়সী গণকর্মী রয়েছেন বলে জানা গেছে। প্যালেস্টাইনের জার্নালিস্ট সিন্ডিকেট জানিয়েছে,
মামলায় তাদের 5 সাংবাদিক রেমিন সহ ছাপাকে তাইয়ের ও নাইল বৈরতা আহত হয়েছেন। তারা এই ঘটনাকে সাংবাদিকতার উদ্দেশ্য সম্বন্ধে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানায়। রয়টার্স নিশ্চিত করতে তাদের 2 কর্মী, 1 সাংবাদিক তাদের নিরাপত্তা পরামর্শ মামলায় আহত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে অন্তত 70টি গ্রামে 226টি হামলা চালানো হয়েছে। 4,000 বেশি জলপাই গাছ ধ্বংস বা উপড়ে ফেলা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গোপন ও বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ভারত বিকৃতি করে প্রচার করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান খবর দ্য এক্সপ্রেস টিভিতে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন যেসব দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে তাদের মধ্যে পাকিস্তানও আছে। তবে এমন অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট বক্তব্যের ভিত্তিতে ভারত অবস্থান চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ভারত স্পষ্টই বিকৃতি করছে এবং ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করছে। পররাষ্ট্র দপ্তর জোর দিয়ে বলেছে, পুতিন বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের হুমকির ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং ভারতের নিজস্ব দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে মনোযোগ সরানোর লক্ষ্যে পরিচালিত বিভ্রান্তি নিয়ে প্রচারণা হয়। পাকিস্তানের অবস্থান স্পষ্টভাবে বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1998 সালের মে মাসে। এতে আরও বলা হয়, পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষার নিষেধাজ্ঞা আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণভাবে প্রস্তাবগুলো সমর্থন করে আসছে। ভারতের পরমাণু অস্ত্রের রেকর্ড নিয়ে গভর্নমেন্টের বিবৃতিতে 2004 সালে জন্ম দেওয়া ব্যক্তিদের জন্য ধূমপান নিষিদ্ধ মালদ্বীপ। চলতি মাসে মালদ্বীপ এক যুগান্তকারী কানুন বিরোধী আইন কার্যকর করেছে, যার মধ্যে নির্দিষ্ট করে 6 সালের পর জন্ম নেওয়া যে কারো এমনি ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপ দক্ষিণ যুক্তরাষ্ট্রকে বিরোধীরা একটি তামাকমুক্ত প্রজন্মের দিকে নিয়ে যাওয়া। নতুন আইন অনুযায়ী 2007 সালের 1 জানুয়ারি এরপর জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি মালদ্বীপে তামাকের বিরুদ্ধে ব্যবহার করা বা বিক্রয় করতে পারবে না। এই নিয়ম কেবল মালদ্বীপের নাগরিকদের জন্য নয়, বরং বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পুরো দেশে যাতে একইভাবে আইনটি কার্যকর থাকে এ বিষয়ে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তামাক বিক্রির আগে বিক্রেতা ক্রেতার বয়স ও জন্ম তারিখ যাচাই করতে হবে। নিয়ম ভঙ্গ করলে বিক্রেতাদের জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে। সরকার জানিয়েছে, 2006 সালের পর জন্ম নেওয়া কেউ কখনো আইনগত তামাক দ্রব্য পাবে না। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষার এক নতুন দৃষ্টান্ত উপস্থাপন হয়েছে। এই নতুন আইনের অংশ হিসেবে সরকার ই-সিগারেট বা ভেপিং ডিভাইসের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব বা নিকোটিন আসক্তি কমানোই এই পদক্ষেপের মূল লক্ষ্য। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তাদের নেতৃত্বাধীন সরকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে শীর্ষ সরকার কৌশল দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে প্রতিবেদনটিতে জানিয়েছে মার্কিন জনবার্তা সংস্থা সিএনএন। এই দিন ব্যতীত অন্যান্য যেসব কোম্পানির নামে পরোয়ানা জারি করা হয়েছে সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভর এবং স্বরাষ্ট্র মন্ত্রী আল জামির। পরোয়ানা গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিরোধী জোট নৌটিলিয়ার ত্রাণের বহর আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার পরোয়ানা জারির কিছুক্ষণের অবশ্য জানিয়েছে ইসরায়েল
ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গেকন স্যারকে প্রতিনিধিত্বায় পুরান তুরস্কের এরদোয়ানের পিয়ার কৌশল বলে উল্লেখ করেছে। এরদোয়ান তুরস্কের বিচার বিভাগের রাজনৈতিক প্রতিপক্ষের মুখ বন্ধ রাখতে এবং ভিন্ন মতাবলম্বীদের সাংবাদিক বিচারক মেয়েদের বন্দী করার কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এখানে উল্লেখ্য, গাজায় গণহত্যা চালানো জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে মামলায় দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা গত বছর, সেটি বাদীপক্ষকে নিজের নামে অন্তর্ভুক্ত করেছে। তুরস্ক ইস্তাম্বুলের শীর্ষ সরকারি প্রকৌশলী এমন এক সময় এই পরোয়ানা জারি করে যখন গাজায় একটি ভঙ্গুর গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এ পদক্ষেপকে স্বাগতম জানিয়েছে। শুক্রবার এক বার্তা গোষ্ঠীতে হাইকমান্ডের পক্ষ থেকে বলেছে, গাজায় তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করল। চ্যাটজিপিটির কাছে চাইলেন, সাহায্য পেয়ে গেলেন আত্মহত্যার পরামর্শ। মেয়ের মৃত্যুর কারণ খুঁজছিল মা সিনথিয়া পেরাল্টা। মেয়ের মৃত্যুর কারণ সিনথিয়া পেরাল্টা 13 বছর বয়সে কেন আত্মহত্যার পথ বেছে নিল তার উত্তর মিলছিল না। সামাজিক গণমাধ্যমে ঘেটেও কোনো সূত্র পাগলে মাসের পর মাস মেয়ের ফলে ডাটা কাটতে গিয়ে মেয়ের এক ভয়াবহ জগৎ ঘন্টার পর ঘন্টা কৃত্রিম চালিত কিছু চ্যাটবটের সঙ্গে সময় কাটাতে জুলিয়ানা, যা দেখে ঠেলে দিয়েছিল আত্মঘাতী হওয়ার পথে। পোল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আসছে 20 বছর বয়সী ব্যক্তির অভিজ্ঞতা একই রকম মানসিক অবসাদ ও আত্মহত্যার চিন্তা মাথায় এলে তিনি সাহায্যের জন্য দর্শন ওপেন এয়ার তৈরি চ্যাটজিপিটি, কিন্তু সেখানে তাকে কোনো জরুরি সহায়তা বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেন, বরং উল্টো এসব বার্তা দিয়েতে থাকে যা উদ্বৃত্ত হলো চ্যাটজিপিটিতে। এসব বার্তা হতাশা আরও বাড়িয়ে দিয়েছিল। পরে তিনি চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে স্ক্রিনশট তার মাকে দেখালে দ্রুত মনোযোগ বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হন এবং তিনি অনেকটাই সুস্থ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর বাসিন্দা জুলিয়ানের ক্ষেত্রে চ্যাটবট কেবল মানসিক চাপই বাড়ায়নি, তৈরি করেছিল এক নতুন যৌন মনস্তাত্ত্বিক নিপুণ সম্পর্কে, যা মা সিনথিয়া আবিষ্কার করেন। AI নামের এই প্ল্যাটফর্ম চ্যাটবটের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে জুলিয়ানা। শুরুতে কথোপকথনগুলো নির্দোষ থাকলেও দ্রুতই তা অন্তরঙ্গ প্রকৃতির হয়ে ওঠে এবং একপর্যায়ে জুলিয়ান চ্যাটবটকে থামতে বলে তিনি অন্তরঙ্গ দেশে বর্ণনা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাকে পরিবার ও বন্ধুদের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলে। জুলিয়ান উদ্বেগ আর একাকিত্বের কথা শুনে তাকে এমনভাবে বোঝানো হয়েছে যে মানুষেরা তার কষ্ট বুঝবে না। এই ঘটনায় জুলিয়ান পরিবার AI বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, চ্যাটবটটি তাদের মেয়ের সঙ্গে এক নিপীড়নমূলক সম্পর্ক তৈরি করেছিল। ঘণ্টাবন্দি প্রতিদিন 18 বছর কম বয়সীদের জন্য প্ল্যাটফর্ম নিষেধাজ্ঞা জারি করেছে। এটির মা শোভিত জানা ওপেন এর কাছে অভিযোগ করলে তাদের জানা বার্তাগুলো তাদের নিরাপত্তা নিতে যথেষ্ট লাগবে এবং বিষয়টি তারা জরুরি তদন্ত করেন, কিন্তু 8 মাস পেরিয়ে গেলেও সেই তদন্তের কোনো ফল জানানো হয়নি। ওপেন AI এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি হৃদয় বিদারক এবং একটি চ্যাটজিপিটির একটি পুরনো সংস্করণ ঘটেছিল। তারা এখন ব্যবহারকারীদের পেশাদার সহায়তা ও দেওয়ার নির্দেশনা উন্নত করেছে। ওপেন এআইয়ের এই তথ্য অনুসারে প্রতি সপ্তাহে 12 লাখ ব্যবহারকারী চ্যাটজিপিটি আত্মহত্যার চিন্তা প্রকাশ করেছে। এই প্রসঙ্গে প্রযুক্তির ভয়াবহতার পাশাপাশি দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার প্রতিনিধিকে সামনে নিয়ে এসেছে। হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে ইরান থেকে আসা অর্থ পাচার করার অভিযোগ হিজবুল্লাহ কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গত শনিবার জানিয়েছে, ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহ আর্থিক কর্মকাণ্ডে বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের ইসলামিক গার্ড অফ এর খোঁজ চলতে বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত লেবানন হিজবুল্লাহকে $1 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছে, যার বেশিরভাগই মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে এসেছে। হিজবুল্লাহ এই অর্থ ব্যবহার করে তাদের আধা সামরিক বাহিনীকে সহায়তা করে সন্ত্রাস অবকাঠামো পুনর্নির্মাণ এবং লেবানন সরকারি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী মার্কিন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হলি এক বিবৃতিতে বলেন, লেবাননের স্বাধীন ও সমৃদ্ধ নিরাপদ হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এটি তখনই সম্ভব যখন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত করা হবে এবং ইরানের অর্থায়ন থেকে প্রভাবকে বিচ্ছিন্ন করা হবে।
তবে নিষেধাজ্ঞা দেওয়ার আগে ইসরায়েল লেবাননে বড় ধরনের হামলা চলছে। প্রায় 1 বছর হলো আগে হিজবুল ইরানের সংঘাত বন্ধের চেষ্টা চলছিল, তা এখনও করেছে। তবে হামলা চলেছে তেল আবিব লেবানন। আজকের মতন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন।